নমস্কার। মোহনপুর অনিতা স্কুলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক অভিনন্দন। আজকে আমরা গণতান্ত্রিক ব্যবস্থার সংকট পার্ট 5 বোঝানোর চেষ্টা করব দ্বাদশ শ্রেণী। যদিও সময়ের সাথে সাথে চলতে চলতে আমাদের এমন অনেক সমস্যা এসে যায় যেগুলি সমাধান করা খুবই কষ্টকর হয়ে পড়ে, ঠিক তেমনি গণতান্ত্রিক ব্যবস্থার একটা সংকট এসেছিল। সেই সংকটের যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতিটা কিভাবে, অর্থাৎ পণ্ডিত জওহরলাল নেহরুর মৃত্যুর পর গণতান্ত্রিক ব্যবস্থায় একটা সংকট এসে গিয়েছিল। সেই সংকটটাকে কিভাবে বাস্তবায়িত, অর্থাৎ সেই সংকট থেকে কিভাবে উদ্ধার হয়েছিল দেশ, এবং সেই সম্পর্কে আমি গণতান্ত্রিক ব্যবস্থার সংকট পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এবং পার্ট 4-এ খুব সহজ সরলভাবে তোমাদের বুঝিয়ে দিয়েছি। তো আজকে আমরা পার্ট 5 গণতান্ত্রিক ব্যবস্থার সংকট পার্ট 5 নিয়ে আলোচনা করব। পার্ট 5-এ সেই গণতান্ত্রিক ব্যবস্থার সংকটে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি আছে তার মধ্যে কয়েকটা প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরলাম। সেই প্রশ্নগুলির মধ্যে প্রথম প্রশ্ন ছিল মুদ্রাস্ফীতি কাকে বলে। ঠিক আছে, এই প্রশ্নগুলির মধ্যে প্রথম প্রশ্ন মুদ্রাস্ফীতি কাকে বলে। তো মুদ্রাস্ফীতি বলতে কি বুঝো সেই সম্পর্কে আমি তোমাদের আগেও বুঝেছি, এখন আবার বুঝিয়ে দিচ্ছি। মুদ্রাস্ফীতি বলতে উৎপাদন, চাহিদা ও যোগানের মধ্যে এক ভারসাম্যহীন অবস্থাকে বোঝায়, যার ফলে দেশের সাধারণ দামস্তর ক্রমশ বাড়তে থাকে। অর্থাৎ দেশের যে সাধারণ জিনিসপত্র আছে বা সাধারণ যে জিনিসগুলি সেগুলির দাম আস্তে আস্তে বাড়তে থাকে। এই যে পরিস্থিতিটা দেশের মধ্যে সৃষ্টি হয় তাকেই বলা হয় মুদ্রাস্ফীতি। এই মুদ্রাস্ফীতিটা ভারত অতিক্রম করে এসেছিল যখন গণতান্ত্রিক ব্যবস্থার সংকট দেখা দিয়েছিল। তারপর প্রশ্ন হলো জরুরি অবস্থা কি, এটা আমি তোমাদের সাধারণভাবে বোঝানোর চেষ্টা করছি। তারপর প্রশ্ন ছিল জরুরি অবস্থা কি। জরুরি অবস্থা বলতে তোমরা এমনিতেই জানো, করোনার সময় অনেক সময় জরুরি অবস্থা হয়েছিল। অর্থাৎ জরুরি অবস্থা বলতে বোঝায় এমন এক পরিস্থিতি বা অবস্থা যেখানে যুদ্ধ বা বহিরাক্রমণ বা সশস্ত্র বিদ্রোহের ফলে সমগ্র ভারতে বা তার কোনো অংশের নিরাপত্তা বিপন্ন হয়ে পড়েছে বা বিপন্ন হওয়ার সম্ভাবনা আছে। এই সময় যে ব্যবস্থা, যে পরিস্থিতি সৃষ্টি হয় এটাকেই বলা হয় জরুরি অবস্থা। অর্থাৎ কোনো অঞ্চলে যদি ধরো একটা দেশ অন্য দেশের সঙ্গে যুদ্ধ করে, সেই যুদ্ধের সময় খাদ্য সংকট দেখা দিতে পারে বা বিভিন্ন জায়গায় বসবাসের ক্ষেত্রে বা আন্দোলনের ক্ষেত্রেও বিভিন্ন কিছু সমস্যা বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। এই যে পরিস্থিতি একটা দেশের মধ্যে বা একটা অঞ্চলে হয়ে যায় এটাকেই বলা হয় জরুরি অবস্থা। ওই অবস্থায় সরকারের তরফ থেকে যে জরুরি অবস্থা জারি করা হয় ওটাকেই জরুরি অবস্থা বলা হয়। ঠিক আছে, জরুরি অবস্থা বলতে কি বুঝো তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। জরুরি অবস্থা এবং মুদ্রাস্ফীতি কাকে বলে। এবার প্রশ্ন হলো নকশাল আন্দোলন বলতে কি বুঝো। তোমাদের যে লাস্ট পার্ট 3 বা পার্ট 4-এ আমি বুঝিয়েছি বিভিন্ন আন্দোলন যখন হয়েছিল, এর মধ্যে নকশাল আন্দোলন বলতে কি বুঝো। হ্যাঁ, নকশাল আন্দোলন বলতে বোঝায় 1966 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের দার্জিলিং পার্বত্য জেলার অন্তর্গত নকশালবাড়ি পুলিশ চৌকি এলাকায় মাওবাদী মতাদর্শে বিশ্বাসী সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ভূমিহীন কৃষকদের হাতে জমির মালিকানা তুলে দেওয়ার জন্য সিপিআইএম এর এক অংশের নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছিল তাকে নকশালবাদী আন্দোলন বলা হয়। এই আন্দোলনের প্রধান নেতা ছিলেন চারু মজুমদার। ঠিক আছে, 1967 খ্রিস্টাব্দে। ঠিক আছে,
সনটা অবশ্যই তোমরা মনে রাখবে। কত সনে? 1967 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের কি ছিল? দার্জিলিং, পশ্চিমবঙ্গের দার্জিলিং পার্বত্য জেলায় অন্তর্গত নকশালবাড়ি পুলিশ চৌকি এলাকায়, ঠিক আছে, মাওবাদীরা কি করেছিল? মাওবাদী মতাদর্শে বিশ্বাসী অর্থাৎ সিপিআইএম এর নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছিল তাকেই নকশালবাদী আন্দোলন বলা হয়। এবং তাদের আন্দোলনটা ছিল ভূমিহীন কৃষকদের হাতে জমির মালিকানা তুলে দিতে হবে, এই ছিল তাদের আন্দোলন। এটাকে নকশাল আন্দোলন বলা হয়েছিল। এবার নকশাল আন্দোলন সম্পর্কে আমি তোমাদের জানালাম, মানে নকশাল আন্দোলন কি এবং নকশাল আন্দোলন কখন হয়েছিল, কার নেতৃত্বে হয়েছিল। এবার প্রশ্ন হলো, জয়প্রকাশ নারায়ণ কে ছিলেন? এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। জয়প্রকাশ মানে গণতান্ত্রিক ব্যবস্থার সংকট থেকে যে কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্ন এবং যেগুলি বোর্ডে আসতে পারে তার মধ্যে আমি কয়েকটা তুলে ধরেছি। জয়প্রকাশ নারায়ণ কে ছিলেন? জয়প্রকাশ নারায়ণ ছিলেন, অর্থাৎ জয়প্রকাশ নারায়ণ কে ছিলেন সেই প্রশ্নের উত্তরে, জয়প্রকাশ নারায়ণের জন্ম হয়েছিল 1902 খ্রিস্টাব্দে। তিনি যৌবনকালে মার্ক্সবাদী ছিলেন। তিনি সোশ্যালিস্ট পার্টির সাধারণ সম্পাদক ছিলেন। 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনের অন্যতম নায়ক ছিলেন তিনি। জয়প্রকাশ নারায়ণ নেহেরু ক্যাবিনেটে যোগদানে অস্বীকৃত হন। 1955 খ্রিস্টাব্দের পরে সক্রিয় রাজনীতি পরিত্যাগ করেন এবং গান্ধীবাদী দর্শনে বিশ্বাস স্থাপন করে ভূদান আন্দোলনে যোগদান করেন। স্বেচ্ছাবর্ষের পরে তিনি পুনরায় বিহারে আন্দোলনের নেতৃত্ব প্রদান করেন। জরুরি অবস্থার সময়ে বিরোধের প্রতীক এর জনতা দল গঠনে প্রবাহমান ব্যক্তিরূপে আবির্ভাব ঘটে তার। তিনি শ্রীমতী ইন্দিরা গান্ধীর যে দল ছিল অর্থাৎ ইন্দিরা গান্ধীর পদত্যাগ নিশ্চিত করে দেশব্যাপী সত্যাগ্রহ আন্দোলনের ডাক দিয়েছিলেন। ঠিক আছে, এবার জয়প্রকাশ নারায়ণ সম্পর্কে তোমাদের বোঝানো হলো। মানে জয়প্রকাশ নারায়ণ কে ছিলেন? যে তিনি ছিলেন সোশ্যালিস্ট পার্টির সাধারণ সম্পাদক। তোমরা আবার মনোযোগ সহকারে বুঝবে আমি তোমাদের কি বোঝাতে চাইছি। তিনি ছিলেন, জয়প্রকাশ নারায়ণ ছিলেন সোশ্যালিস্ট পার্টির কি সাধারণ সম্পাদক। 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনের অন্যতম নায়ক ছিলেন তিনি। তাছাড়া তিনি ছিলেন কি গান্ধীবাদী দর্শনে বিশ্বাস স্থাপন করে ভূদান আন্দোলনে যোগদান করেছিলেন এবং পরবর্তীতে তিনি শ্রীমতী ইন্দিরা গান্ধীর পদত্যাগ নিশ্চিত করতে দেশব্যাপী সত্যাগ্রহ আন্দোলনে ডাক দিয়েছিলেন। অর্থাৎ ওনার কৃতিত্ব কম ছিল না গণতান্ত্রিক ব্যবস্থার সংকটের ক্ষেত্রে, ওনার কৃতিত্ব অনেক ছিল। তারপর প্রশ্ন যেটা হলো, নিবন্ধনমূলক আটক আইন বলতে কি বুঝো? নিবন্ধনমূলক আটক আইন বলতে কি বুঝো? ভারতীয় সংবিধানে বর্ণিত কিছু অপরাধ বা বেআইনি কার্যকলাপের আশঙ্কা থেকে বা ভবিষ্যতে ঘটিতে যাচ্ছে এরূপ কোনো অপরাধ করা থেকে বিরত বা নিবৃত্ত করার উদ্দেশ্যে বিনা বিচারে যখন কোনো ব্যক্তিকে গ্রেফতার করা হয় তখন সে আইনকে নিবন্ধনমূলক আইন আটক আইন বলে। যেমন MISA। ঠিক আছে, নিবন্ধনমূলক আটক আইন বলতে কি বুঝো? অর্থাৎ যেমন ধরো সহজ কথায় আমরা যদি বলি সন্দেহমূলক আইন বলতে কাউকে যদি সন্দেহমূলকভাবে আটক করা হয় তাকে নিবন্ধনমূলক আটক আইন বলা হয়। মানে নিবন্ধনমূলক আটক আইন অনুসারে ভারতীয় সংবিধানে বর্ণিত আছে কিছু অপরাধী বা বেআইনি কার্যকলাপের আশঙ্কা থেকে ভবিষ্যতে যাতে মানে ঘটে যাচ্ছে এরূপ কোনো অপরাধ করা থেকে যাতে বিরত বা নিবৃত্তির উদ্দেশ্যে যদি কাউকে আটক করা হয় তাহলে এটাকে নিবন্ধনমূলক আটক আইন বলা হয়। তোমরা অবশ্যই নিবন্ধনমূলক আটক আইন সম্পর্কে বুঝতে পেরেছো। এবার প্রশ্ন হলো, শাহ কমিশন বা শাহ গঠনমূলক আইন বলতে কি বুঝো? শাহ কমিশন বা শাহ গঠনমূলক আইন বলতে কি বুঝো? তোমাদের আমি আগেও বুঝিয়েছি
যদি আমি ক্লাসগুলি করি তখন অবশ্যই মনোযোগ সহকারে শুনবে। শাহ কমিশন বা গঠনমূলক আইন বলতে কি বুঝো? শাহ কমিশন বা গঠনমূলক আইন বলতে বোঝায় 1977 খ্রিস্টাব্দে মোরারজি দেশাইয়ের নেতৃত্বে তৎকালীন, কার নেতৃত্বে? অবশ্যই মনে রাখবে, মোরারজি দেশাইয়ের নেতৃত্বে কত খ্রিস্টাব্দে? 1977 খ্রিস্টাব্দে। মনে রাখবে কত খ্রিস্টাব্দে? 1977 খ্রিস্টাব্দে মোরারজি দেশাইয়ের নেতৃত্বে কি ঘটেছিল? নেতৃত্বে জনতা দল সরকার 1975 খ্রিস্টাব্দে 25 জুনে ঘোষিত জাতীয় জরুরি অবস্থাকালীন সময়ে সরকার দ্বারা গৃহীত নানা অপকর্ম, মাত্রাতিরিক্ত অন্যায়, অধিকারের অপপ্রয়োগ সংক্রান্ত অভিযোগে বিভিন্ন দিক নিয়ে করার নির্ণয় করার জন্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি জে.সি. শাহ এর নেতৃত্বে এক তদন্ত কমিশন গঠন করা হয়। এই কমিশন শাহ কমিশন বা শাহ গঠনমূলক আইন নামে পরিচিত। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ওই জায়গাটা লক্ষ্য করবে, যে জায়গাটা তোমাদের বানিয়ে দিতে হবে। 1975 খ্রিস্টাব্দে 25 জুনে ঘোষিত জাতীয় জরুরি অবস্থা চলাকালীন সময়ে সরকার দ্বারা গৃহীত নানা অপকর্ম এবং মাত্রাতিরিক্ত অন্যায়, অধিকারের অপপ্রয়োগ সংক্রান্ত অভিযোগে বিভিন্ন দিক নিয়ে নির্ণয় করার জন্য সুপ্রিম কোর্ট প্রাক্তন বিচারপতি দ্বারা যে আইন গঠন করা হয়েছিল এটাকে শাহ কমিশন বা শাহ গঠনমূলক আইন বলা হয়। আর শাহ গঠনমূলক আইন বলা হয় সাধারণত সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ছিলেন তিনি জে.সি. শাহ, এর জন্য। ঠিক আছে, এবার তোমাদের লাস্ট যে প্রশ্নটা সেটা হলো 20 দফা কর্মসূচির যে কোনো 4টি বিষয় উল্লেখ করা। অর্থাৎ 20 দফা কর্মসূচির বিষয়বস্তু কি ছিল, 20 দফা কর্মসূচি কখন হয়েছিল এবং 20 দফা কর্মসূচির কি ছিল, যে 4টি বিষয় ছিল, সে বিষয়গুলি কি? একটা বিষয় হলো ভূমি সংস্কার, আরেকটা হলো ভূমির পুনর্গঠন এবং বাধ্যতামূলক শ্রমের বিলুপ্তি ও পরিচালন ব্যবস্থার শ্রমিকদের অংশগ্রহণ। অর্থাৎ পরিচালন ব্যবস্থায় শ্রমিকদের অংশগ্রহণ ছিল লাস্ট। তাহলে আমি আবার একবার বলছি যে 20 দফা কর্মসূচির যে 4টি বিষয় ছিল, সেই 4টি বিষয়ের মধ্যে প্রথম বিষয়টি ছিল কি, যে ভূমি সংস্কার, দ্বিতীয় বিষয়টি ভূমি পুনর্গঠন, তৃতীয় বিষয়টি বাধ্যতামূলক শ্রমের বিলুপ্তি এবং যে চতুর্থ বিষয়টি ছিল পরিচালন ব্যবস্থায় শ্রমিকদের অংশগ্রহণ। অর্থাৎ পরিচালন ব্যবস্থায় শ্রমিকদেরকে অংশগ্রহণ করতে হবে। তাহলে আমি অবশ্যই গণতান্ত্রিক ব্যবস্থার সংকট যে অধ্যায়টা, সেই অধ্যায়টায় পার্ট 5 বোঝানোর চেষ্টা করেছি। যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এর মাধ্যমে যদি কারো সামান্য উপকার হয় এটাই আমি নিজেকে ধন্য মনে করব। নমস্কার, সবাই ভালো থাকবে।